হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অনেক কোশ্চেন ছিল, অনেক ডাউট ছিল। আশা করি এই ভিডিওটি দিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার হবে। আর কাট অফ নিয়ে কেউ এখন বলবে না, কারণ কাট অফের ভিডিও আমি সব শেষে দেবো। আগে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করি। এই যে নোটিশটা দেখছো সেটা হচ্ছে 2022 সালের, অর্থাৎ আমরা যে পেয়েছিলাম সেটার নোটিশ। তো নোটিশটা ভালো করে দেখো তোমরা। এই নোটিশটা তোমাদেরকে দেখানোর একটাই কারণ ছিল, এখানেও আমাদের টেম্পোরারি বেসিস লেখা আছে। ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু দেখবে। যে কারণটার জন্য আমি এই পুরনো নোটিশটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। এটি পুরনো নোটিশে মাধ্যমিকের নাম্বার অ্যাড করতে বলেছিল। মাধ্যমিকে 10, উচ্চ মাধ্যমিকে 25, জিএনএমে 35 আর ডিপ্লোমাতে 5। এটা হচ্ছে 2022 সালের যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটার। দেখো, এক্সপিরিয়েন্সের 10 নম্বর। এবার আসল যেটা উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা, এখানে যা আমাদের নতুন নোটিশে বলেছে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন ইন সেকেন্ডারি এক্সামিনেশন অ্যান্ড fill up the total marks all subjects including elective additional subjects shown in the mark sheet in the space marks obtained। তো আমি এই লেখাটা, সম্পূর্ণ লেখাটা আমাদের 2025-এ যে ছাড়লো রিক্রুটমেন্ট স্টাফ নার্স গ্রেড 2, সেখানেও আছে সেম লেখা। তো তোমার যদি মনে করো এইচএস পাশের মধ্যে হয়, তোমার যদি 6টা সাবজেক্ট থাকে, সে সাবজেক্টে যদি তুমি ফেল করেছো কিন্তু 35 নম্বর পেয়েছো, তাহলে সেই 35 নম্বরটাও অ্যাড হবে আর 6 দিয়ে ভাগ হবে টোটাল নাম্বারটাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার কারো মনে করো অ্যাডিশনাল যে সাবজেক্টটা বা ইলেকট্রিক সাবজেক্টটা সেটা তুমি কম পেয়েছো, 70 পেয়েছো, তাহলে সেই নাম্বারটাও অ্যাড হবে। আর ফর্ম ফিল আপের সময় তোমার যদি মার্কশিটের মধ্যে 6টা সাবজেক্ট থাকে, তাহলে টোটাল 600-600-র মধ্যে টোটাল তুমি যত পেয়েছো সেটা সেখানে বসাতে হবে, আমরা যেটা করেছিলাম। আর যদি 700 থাকে তাহলে 700 বসাতে হবে। আর জিএনএমের ক্ষেত্রে বা বিএসসির ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিক বা অ্যাডিশনাল সাবজেক্টগুলো থাকে সেগুলো অ্যাড করতে হয় না, জিএনএমের 1600-র মধ্যেই হয়। আর বিএসসির ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করে নেবে। জিএনএম 1600-র মধ্যে, তুমি 1600-র মধ্যে কত পেয়েছে সেটাকে 16 দিয়ে তুমি ভাগ করে যত পাবে সেই পার্সেন্টেজটা তোমার হচ্ছে জিএনএমের পার্সেন্টেজ। কোনো ইংলিশ সাবজেক্টটাকেও অ্যাড করবে না, কোনো ইন্টার্নশিপ সাবজেক্টটাকেও অ্যাড করবে না, কোনো বাংলা সাবজেক্টকেও অ্যাড করবে না। তুমি প্রপার যে আমাদের জিএনএমের সাবজেক্টগুলো হয় সেগুলোর উপর ভিত্তি করে তুমি যত নাম্বার পেয়েছে সেটা হচ্ছে তোমার টোটাল নাম্বার 1600-র মধ্যে। এই জায়গাটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন ছিল। এই জায়গাটা আমি প্রত্যেকজনের কোশ্চেনগুলোরও অ্যান্সার বলে দেবো। আগের বার এই মাধ্যমিকের নাম্বারও অ্যাড করা হয়েছিল, এক্সট্রা যদি কারো সাবজেক্ট থাকতো সেই নাম্বারটাও অ্যাড করা হয়েছিল। আর উচ্চ মাধ্যমিকে যদি এক্সট্রা একটা অ্যাডিশনাল বা ইলেকট্রিক সাবজেক্ট কেউ নিয়ে থাকে সেই নাম্বারটা অ্যাড করা হয়েছিল। কিন্তু এই বছর তো মাধ্যমিকটাকে তুলে দিয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। তো উচ্চ মাধ্যমিকে যদি 7টা সাবজেক্ট থাকে তাহলে 700-র মধ্যে, 8টা থাকলে 800, 1000 থাকলে 1000-এর মধ্যে। ওকে, এই জায়গাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এখানে আরেকটা কনফিউশন ছিল যে যারা আইএনসি না তারা কি অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বলেই দিয়েছে আইএনসি অ্যাপ্রুভাল হতে হবে, তোমরা নোটিশে দেখতেই পাবে লেখাই আছে। আগের নোটিশটা তো লেখা ছিল, এবার নোটিশটাও লেখা আছে। তারপরে যেখানে বলেছে ক্যান্ডিডেট হ্যাভ ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সার্টিফিকেট যাই থাক, যেটা ইস্যু হতে হবে WBNC পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট টু। তারপর এটা হচ্ছে এটা আগের বছরে দিয়েছিল 2/12/2022, তো এবারও দিয়েছে ডেট 7/8/25, সেটা আমি বলে দিচ্ছি। এই যে এই নোটিশটা হচ্ছে 2025-এর স্টাফ নার্স গ্রেড 2,
13 তারিখ থেকে ফর্ম ফিল আপ 3। আর এখানে একটা জিনিস দেখার, সবগুলো আমি আগে বলে দিয়েছি, তো যেটা শুধু উচ্চ মাধ্যমিকটা বলার। এই যে এখানে কোয়ালিফিকেশন বলে দিয়েছে আইএনসি ইস্যু হতে হবে, আইএনসি কাউন্সিল ইস্যু হতে হবে, ওকে, আর ডাব্লিউবিএনসি হতে হবে। তারপর দেখো এখানে উচ্চ মাধ্যমিকে আমরা 2022 সালে যে রিক্রুটমেন্ট নোটিশটা দেখলাম সেম জিনিসটাই আছে, আমরা যেভাবে ফর্ম ফিল আপ করেছিলাম ঠিক সেভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ওকে। তোমার যদি 7টা সাবজেক্ট থাকে তাহলে 700-র মধ্যে তুমি যত পেয়েছো সেটা তোমাকে ওখানে পুট করতে হবে। এবার তুমি যদি ওই সাবজেক্টে ফেলও করো তাহলে ওই সাবজেক্টে ফেলের নাম্বারটাও অ্যাড করতে হবে। এবার তোমার যদি ফেল করো তাহলে ফেলের একটা মার্কশিট থাকে, তারপর মেন মার্কশিট থাকে, তাহলে তোমাকে দুটো মার্কশিটেই তোমাকে আপলোড করতে হবে পিডিএফ করে, সেটা ফর্ম ফিল আপের সময় আমি বলে দেব। এটা হচ্ছে তোমাদের আইএনসি অ্যাপ্রুভাল হতে হবে, আর বাকি জিনিসগুলো এই যে এটা হায়ার সেকেন্ডারি যেটা, সেটা হচ্ছে তোমার যদি 7টা সাবজেক্ট থাকে তাহলে 700-র মধ্যে 8টা থাকলে 800-র মধ্যে, সেখানে যদি সে ফেলও করে সেই নাম্বারটাকেও অ্যাড করতে হবে। আর মার্কশিট, ফেলের মার্কশিটটাও অ্যাড করতে হবে, আর মেন যে মার্কশিট দিয়েছিল পাস আউটের পর সেই মার্কশিটটাও অ্যাড করতে হবে। এবার হচ্ছে কথা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলে দিয়েছে যে 7-8-25 তারিখের আগে পর্যন্ত যাদের ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকবে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাবে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এবার ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 7-8-এর পরে যদি হয়ে থাকে অ্যাপ্লাই সবাই করতে পারবে, কিন্তু 7-8-এর পরে এডিট অপশন যখন দেবে সেখানে তোমরা ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশনটা যদি দাও তাও তোমাদের অ্যাপ্রুভ নেবে না, কারণ এখানে বলে দিয়েছে 7-8-2025-এর আগে পর্যন্ত যারা ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন পেয়েছো তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করছি। আর এরপর তোমাদের কোশ্চেনগুলো নিয়ে বলছি একে একে। প্রথমে তোমাদের এসএস মার্কস আর ডিপ্লোমার উপরে অনেকজনের কোশ্চেন ছিল। বিএসসিদের 5 মার্কসটা কিসের জন্য? বিএসসিদের 5 মার্কসটা ওই এমএসসি করার জন্য একটা 5 মার্কস পাওয়া যায় সেটা, আর জিএনএমদের ডিপ্লোমার উপর 5 মার্কস সেটার জন্য। তারপর 2 নম্বর কোশ্চেন অনেকজন বলেছিল ডিপ্লোমাতে সিপিসিএস রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারবো না। সিপিসিএস রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ডিপ্লোমা সার্টিফিকেট হয় না। ডিপ্লোমা জিনিসটা হচ্ছে অনকোলজির উপর, তারপর সাইকেট্রির উপর, তারপর সিসিইউ, নিকু পিকু, তারপর লেবারের উপর, এগুলোর উপর একটা করে ডিপ্লোমা কোর্স হয়। স্পেশাল ইউনিটগুলোর উপর একটা করে কোর্স হয়, সেগুলোকে ডিপ্লোমা বলা হয়ে থাকে। তারপর 3 নম্বর কোশ্চেন, যাদের এএসএসে অ্যাডিশনাল সাবজেক্ট নেই ওটা কি অ্যাড করতে হবে নাকি 5টাতেই সাবজেক্ট হবে, 5টা সাবজেক্ট হবে? তোমার মনে করো কোনো অ্যাডিশনাল বা ইলেকট্রিক সাবজেক্ট নেই, তোমার 5টা সাবজেক্ট আছে, তাহলে তুমি 500 দিয়েই ক্যালকুলেশন করবে, ওকে। তোমার যদি 6টা সাবজেক্ট থাকে তাহলে তুমি 6টা দিয়ে ক্যালকুলেশন করবে, 7টা থাকলে 7টা দিয়ে। 4 নম্বর কোশ্চেন, ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট লাগবে কি? অবশ্যই ডিপ্লোমা কোর্সে পুরো 1 বছরের সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, তবেই তুমি 5 নম্বর পাবে। তবে জিএনএম ইন্টার্নশিপের নম্বর কি অ্যাড করতে হবে? না, জিএনএম ইন্টার্নশিপের নম্বর অ্যাড করতে হবে না। শুধুমাত্র তুমি যে টোটাল নম্বর পেয়েছো 1600-র মধ্যে বাংলা, ইংরেজি, কম্পিউটার এগুলো ইন্টার্নশিপ ছাড়া সেই নাম্বারগুলো অ্যাড করতে হবে। বিএ পাসের নম্বর অ্যাড হবে কি? বিএ পাসের নম্বর অ্যাড হবে না। তারপর ডিপ্লোমা কোনগুলো সেটা তো বলে দিলাম আগে, কোন কোন কোর্সগুলোকে ডিপ্লোমা বলা হয়ে থাকে। এবার জিএনএমের 30, বিএসসিদের 25 কেন ধরা হচ্ছে? জিএনএমের 30 দিয়ে দিয়েছে আর বিএসসিদের 25 দিয়েছে, সেই জন্য ওটা যেহেতু স্বাস্থ্য ভবন থেকে বলে দিয়েছে যে জিএনএম 30 পাবে, বিএসসি 25। সরি, এটা জিএনএম 30 মানে আপনার এইচএসএ যে 30 নম্বর দিচ্ছে সেটার কথা বলছে। তো এইচএসএ যেহেতু 30% 30 নম্বর করে দিচ্ছে সবাইকে, তার নাম্বারের উপর পার্সেন্টেজ বের করার জন্য,
আর বিএসসিটির 25 দিচ্ছে। এবার জিএনএমের থেকে বিএসসিটির কাট অফটা একটু কম যায়, তো কাট অফের ভিডিও আমি পরে তোমাদেরকে দেবো, সেটা নিয়ে পরে আলোচনা করব। এবার জিএনএমের 1600-র মধ্যে করব নাকি অ্যাড করব, আদার্সগুলো অ্যাড করব? অবশ্যই জিএনএমটা 1600-র মধ্যেই হবে। তবে টোটাল একাডেমিক স্কোর বুঝলাম না। টোটাল একাডেমিক স্কোর হচ্ছে উচ্চ মাধ্যমিকের নম্বর, যে নম্বর পেয়েছে সেটাকে জিএনএম হলে 30 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করবে, প্লাস তোমার জিএনএমের নাম্বারটা অ্যাড করবে। জিএনএমের যদি 70 পাও তাহলে ওখানে পার্সেন্টেজ দেওয়া আছে, 70-এ তুমি কত পাবে, 38 না 39, সেগুলো অ্যাড করবে। তার সাথে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে 1 বছরে 2 নম্বর, তাহলে 2 নম্বরে অ্যাড হবে। 2 বছর থাকলে 4 নম্বরে অ্যাড হবে। তারপর ডিপ্লোমা করা থাকলে তাহলে 5 নম্বরে অ্যাড হবে। এগুলো সব মিলিয়ে একাডেমিক স্কোর। আর ইন্টারভিউ তো 15 থাকে। এমপির নম্বর কাউন্ট হচ্ছে কি না, মাধ্যমিকের নাম্বারটা কাউন্ট হচ্ছে না। তারপর 12 নম্বর, বিএসসির মেল ফর্ম ফিল আপ করতে পারবে কি? আপাতত এই নোটিশ অনুযায়ী মেল বিএসসিরা ফর্ম ফিল আপ করতে পারবে না, পরে যদি ফর্ম ছাড়ে তবে তারা পারবে। তারপর 13 নম্বর, এসএসসি 7টা সাবজেক্ট আছে, তাহলে কি 700-তে কাউন্ট হবে? অবশ্যই এসএসসি তোমার যদি 7টা সাবজেক্ট থাকে তাহলে 700-র মধ্যে কাউন্ট হবে। আমরা যেরকম 7টা সাবজেক্ট ছিল 700-র মধ্যে কাউন্ট করেছিলাম, সেরকম তোমাদেরও। এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, আমাদেরও কনফিউশন হয়েছিল। তারপর 14 নম্বর, ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে? আপাতত ইন্টারভিউ হবে। এবার যদি ভ্যাকান্সি প্রচুর সংখ্যক অ্যাপ্লাই করে তাহলে হয়তো এক্সাম নিয়ে তারপর যারা এক্সামে ভালো পাবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে, হতে পারে, সম্ভাবনা আছে। এবার স্বাস্থ্য ভবন কী করবে সেটা তাদের উপর নির্ভর করছে। এজ লিমিট নোটিশে দেওয়া আছে, দেখে নেবে তোমরা। তারপর কারো সাপ্লাই মার্কশিট থাকলে কি করব, কোনটা আপলোড করব? সাপ্লাই মার্কশিট যদি থাকে তাহলে 2টো মার্কশিট আপলোড করবে, আর যদি না থাকে তাহলে আপলোড করবে না। বাইরের রাজ্যে রেসিপ্রোকালের সময় মার্কশিট নিয়েছে, সেই সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো কি লাগবে? তোমার তো 3টা ইয়ারে 3টে সার্টিফিকেট দিয়েছে, সেগুলো আপলোড করলেই হবে। সেই সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো না আপলোড করলেও হবে। ওকে, সেগুলো দিয়েই তো তোমাকে অরিজিনাল মার্কশিটগুলো দিয়েছে। এরপর এক্সপিরিয়েন্স নিয়ে অনেকের কোশ্চেন ছিল, সেগুলো নিয়েও আমি তোমাদেরকে আলোচনা করছি। দেখো, এক্সপিরিয়েন্স নিয়েও অনেকজনের অনেক কিছু ডাউট ছিল। ফর্ম ফিল আপের সময় কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে নাকি ইন্টারভিউর সময়? তুমি যদি ফর্ম ফিল আপের সময় এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা না দাও তাহলে তুমি তো নাম্বারটাই পাবে না, আর ইন্টারভিউর সময় তাহলে দিয়ে কি করবে? সুতরাং ফর্ম ফিল আপের সময় তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই তোমাকে আপলোড করতে হবে। আর কবে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তুলেছো, কবে তুমি সেখানে কাজ ছেড়েছো, সেই ডেটটাও উল্লেখ করতে হবে। তারপর বিফোর রেজিস্ট্রেশন এক্সপিরিয়েন্স কাউন্ট হবে? এখানে একটা কথা মনে রাখবে যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়েছো, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তাদের এনটিএস থেকে বের হওয়ার পর তোমরা কোনো নার্সিংহোমে জব পেয়েছো, সেই ডেট থেকেই 7/8/2025 পর্যন্ত, যদি তোমার 1 বছর হোক 1.5 বছর হোক, সেইটা কাউন্ট হবে। আর যারা বাইরে থেকে পড়ে আসছো তাদের তো ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয় না। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তারপর এক্সপিরিয়েন্সের উপর কত নম্বর থাকে? এক্সপিরিয়েন্সের উপর 1 বছরে 2 নম্বর থাকে। ওবিসি কেসের পর কি হলো? ওবিসির কেসটা রাজ্য যে লিস্টটা দিয়েছিল তার উপর ভিত্তি করে এই রিক্রুটমেন্টটা হচ্ছে। ওবিসির একটা লিস্ট দিয়েছে, কারো এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে। তোমরা লিস্টটা দেখে নেবে। তোমার যদি ওবিসি এ থেকে বি হয়, সেটা যদি কারেকশন করা সম্ভব হয় ফর্ম ফিল আপের মধ্যে, তাহলে সেটা করে তারপর ফর্ম ফিল আপ করবে। আর যদি না হয়, যা তোমার সার্টিফিকেট আছে সেটা দিয়েই তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপর জিএনএমের এক্সপিরিয়েন্সের লাস্ট কবে থেকে হবে? জিএনএমের এক্সপিরিয়েন্স লাস্ট কবে থেকে হবে? 7/8/2025, যেদিন ফর্মটা ছেড়েছে তার আগে পর্যন্ত তোমাকে এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। 2টো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি 12 মাস হয় তাহলে কি 2 মার্কস পাবো? মনে করো তুমি একটা হসপিটালে 6 মাস কাজ করেছো, আর একটা হসপিটালে তুমি 6 মাস, তাহলে 1 বছর, তাহলে তোমাকে 2টো মার্কশিটে আপলোড করতে হবে, তাহলে তুমি 2 নম্বর পাবে। আর রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে ডেট আছে, সার্টিফিকেটে 2 মার্কস পাবো কি? হ্যাঁ, অবশ্যই পাবে। এবার মনে করো একটা হসপিটালে তুমি 7 মাস করেছো, আর একটা হসপিটালে তুমি 14 মাস করেছো, তাহলে 7 14 21, তাই 2টো
সার্টিফিকেটে আপলোড করতে হবে, আর তুমি সেখানে 4 নম্বর পাবে 2 বছরের জন্য। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এক্সপিরিয়েন্স কাউন্ট কখন থেকে হবে? আবার একই কোশ্চেন। এক্সপিরিয়েন্সটা যারা গভর্নমেন্ট থেকে বা ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট থেকে পড়েছো তারা এনটিএস থেকে বের হওয়ার পর থেকেই তোমাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। ওকে, আর যারা বাইরে থেকে পড়ে আসছো তাদের WBNC রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে কাউন্ট হবে। 8 নম্বর, আইএনসিটা কি ম্যান্ডেটারি? অবশ্যই আইএনসিটা এবার ম্যান্ডেটারি করে দিয়েছে, নোটিশে দেখে নিও। ভ্যাকান্সি কি ইনক্রিজ হবে? ভ্যাকান্সি ইনক্রিজ হতেও পারে। ইন্টারভিউ প্লাস জয়নিং কোন মান্থের মধ্যে হবে? আগে তোমরা ফর্ম ফিল আপটা করো, তারপর ইন্টারভিউ জয়নিংয়ের সেগুলো আমি পরপর বলে দেবো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে কি পে স্লিপ দিতে হবে? না, শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাই দিতে হবে, পে স্লিপ দেওয়ার কোনো দরকার নেই। এক্সপিরিয়েন্সে 19 মাস হলে কি লিখব? 19 মাসটাই দিবে, তোমার 1 বছর কাউন্ট হবে। তুমি যে ডেটে ঢুকেছিলে নার্সিংহোমে সেই ডেটটা দিবে, আর লাস্ট তুমি 19 মাসে ছেড়েছে সেই ডেটটা দিবে, তোমার 1 বছর কাউন্ট হবে, কিন্তু দিতে হবে পুরোটাই। EWS সার্টিফিকেট কি কত ডেটের মধ্যে থাকতে হবে? EWS সার্টিফিকেট অবশ্যই 7/8/2025-এর মধ্যে থাকতে হবে। আর EWS সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে তুমি EWS দিয়ে ফর্ম ফিল আপ করবে, যদি না থাকে তাহলে তোমার যে কাস্ট আছে সেটা দিয়েই ফর্ম ফিল আপ করবে। আশা করি তোমাদের এগুলো ক্লিয়ার হয়েছে। আর কাট অফ নিয়ে কেউ এখন কোনো কোশ্চেন করবে না, কাট অফের ভিডিও আমি তোমাদেরকে পরে বলে দেবো, আর কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেগুলো তো বলে দিয়েছি। আর যা ইন্টারভিউ কোশ্চেন দিচ্ছি আমি সেগুলো তোমরা খাতার মধ্যে লিখে পড়তে শুরু করো, সলভ করতে শুরু করো। কেউ PDF চাইবে না, কারণ PDF দিতে আমি পারবো না, কারণ PDFটা দেওয়া সম্ভব না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের সবার ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। আর কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, ভিডিওটা শেয়ার করে দিলে বেশি একটু খুশি হব।